আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরেকবার স্বাগতম জয়কুলি পরিবারের পক্ষ থেকে। তো আমাদের জয়কুলির মিশন অল ইউনিভার্সিটির যে ফ্রি কোর্সগুলো তারই ধারাবাহিকতা আমাদের বায়োলজি ক্লাসটা তো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সবাই একটু আমরা ক্লাসটাতে জয়েন করি, সবাই একটু আমরা দ্রুত ক্লাসটাতে আমরা জয়েন করি এবং সবাই একটু কমেন্ট করে জানাই দিই যে আপনারা আসলে আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দিবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন। আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, ওকে। সবাই দ্রুত একটু আমরা ক্লাসটাতে জয়েন করার চেষ্টা করি। আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দেবো, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, ওকে। তো অলরেডি কিন্তু আমরা জেনে গিয়েছি যে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আমাদের ফর্ম ফিল আপ অলরেডি কবে কি হবে না হবে সেটা অলরেডি জেনে গেছি। তো বলতে গেলে এবার আমরা খুবই কম সময় পাচ্ছি। ডিসেম্বরের মধ্যেই কিন্তু আমাদের আসলে ডিসেম্বরের মধ্যে আমাদের বলতে গেলে প্রত্যেকটা ইউনিভার্সিটির দেখা গেল ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। তো ঘাবড়ানোর কিছু নাই। তো আজকের ক্লাসটা এরকম করে সাজানো হয়েছে যেখান থেকে আসলে আমরা প্রতি বছরই আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন আসে, বলতে গেলে বারবার আসে। এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কোষ বিভাজন। তো আজকের এই ক্লাসটা আমি এরকম করে সাজাইছি, আজকের ক্লাসটা যদি আমরা সবাই করি, সবাই বারবার বলছে আজকের ক্লাসটা এতটা গুরুত্বপূর্ণ, এই ক্লাসটা যদি আমরা গুরুত্বপূর্ণ করার চেষ্টা করি, এখান থেকে আমরা যে কোনো ইউনিভার্সিটি, সেটা ঢাবি হোক, রাবি হোক, চিটাগাং হোক, রাজশাহী হোক, তারপর হচ্ছে আমাদের যে কোনোখানে আমাদের পরীক্ষার মধ্যে আমরা কোর্সটা কম, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ঠিক আছে, ওকে। তাই ক্লাসটা শুরু করলাম, সবাই ক্লাসে আসার চেষ্টা করি। তো দেখেন, আমি একটু কথা বলি, আমরা কিন্তু সবাই কিন্তু জানি যে কোষ বিভাজন, সবাই কথা বলবেন। এই যে আমাদের কোষ বিভাজন বেসিক্যালি কয় প্রকার, এটা কিন্তু একটা কমন কোশ্চেন। কোষ বিভাজন এটা হচ্ছে আমাদের 3 প্রকার। আসলে কোষ বিভাজন কথাটার অর্থটা কি? দেখেন, কোষ বিভাজন কথাটার অর্থটা কি? আসলে কোষ বিভাজন কথাটার অর্থটা হচ্ছে যে আমাদের একটা মাতৃকোষ থেকে নতুন যে একটা কোষ সৃষ্টি হবে, একটা মাতৃকোষ থেকে নতুন যে একটা কোষ সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা হচ্ছে যে কোষ বিভাজন বলতেছি। তো অলরেডি আমাদের সাথে জয়েন করেছে অরিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা সবাই একটু ক্লাসটাতে জয়েন করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন, আমরা কিন্তু সবাই জানি যে কোষ বিভাজন হচ্ছে আমাদের হলো 3 প্রকার। 3 প্রকারের মধ্যে কি কি আসতেছে? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং হলো মিওসিস। আচ্ছা, তো এখন এই যে আমরা কিন্তু যা ঢাবিতে পরীক্ষা দিব, তাদের কিন্তু রিটেন পার্ট নিয়ে কিন্তু একটা পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন আপনারা সমস্যা ফিল করতেছেন। তো আজকে কিন্তু ক্লাসটার মধ্যে আমি রিটেন নিয়েও কিন্তু আপনাদের সামনে আলোচনা করবো। ওকে, আরাফাত সরকার, ধন্যবাদ। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো, কোষ বিভাজন কি বা কোষ বিভাজন কাকে বলে। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, কোষ বিভাজন কাকে বলতেছি? কোষ বিভাজনটা হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কোষের বিভক্তির মাধ্যমে একাধিক কোষের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলতেছি? কোষ বিভাজন। এটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু আমাদের লিখিত পরীক্ষার মধ্যে দিতে পারে। কোষ বিভাজনটা কি? কোষ বিভাজন আসলে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমাদের একাধিক কোষের সৃষ্টি, একটা কোষ থেকে অনেকগুলো কোষের সৃষ্টি হচ্ছে, মাতৃকোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? অবশ্যই সেটাকে আমরা হচ্ছে কোষ বিভাজন বলবো। ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল। আচ্ছা, এখন দেখেন, আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের কোষ বিভাজন সর্বপ্রথম পরিলক্ষিত কে করেন? এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে আমরা জানি, সবাই তো আমার সাথে অ্যান্সার করবেন, তার কিন্তু পড়াটা হয়ে যাবে। আমরা কিন্তু সবাই জানি কোষ বিভাজন পরিলক্ষিত কে করছে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাজন পরিলক্ষিত করেন কত সালে? 1882 সালে। আমি আবার রিপিট করতেছি, কত সালে? 1882 সালে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোথায়? সামুদ্রিক স্যালমান্ডার কোষে। এই সামুদ্রিক যে স্যালমান্ডার কোষ, এর বৈজ্ঞানিক নামটা কি বলছে? অবশ্যই ট্রাইটুরুস ম্যাকুলোসা। অবশ্যই এই বৈজ্ঞানিক নামটা পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কোশ্চেন এখান থেকে পরীক্ষার মধ্যে দেয়, এই যে আমাদের স্যালামান্ডার, আমি আবার বলতেছি স্যালামান্ডার, আপনারা প্রাণী বিভিন্নত শ্রেণীবিন্যাসের মধ্যে পড়ছেন, স্যালামান্ডারটা আসলে কোন শ্রেণীর মধ্যে পড়ছে?
বা স্যালামান্ডারটা কোন পর্বের মধ্যে পড়ছে? আমার সাথে তো অ্যান্সার করার চেষ্টা করেন। দেখেন স্যালামান্ডারটা আমরা কিন্তু সবাই জানি করডাটা পর্বের মধ্যে পড়ছে, কিন্তু স্যালামান্ডারটা করডাটা পর্বে কোন শ্রেণীর মধ্যে পড়ছে? অবশ্যই মাথা রাখবেন সে হচ্ছে যে অ্যামফিবিয়াস শ্রেণীর মধ্যে পড়ছে। তাহলে স্যালামান্ডারটা অ্যামফিবিয়াস শ্রেণীর মধ্যে পড়ছে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দিতে পারে। তাহলে পরীক্ষার মধ্যে যে কোশ্চেন দেয় সর্বপ্রথম কোষ বিভাজন যে পরিলক্ষিত হয়েছে সেই প্রাণীটা আসলে কোন শ্রেণীর মধ্যে পড়ছে? অবশ্যই হচ্ছে অ্যামফিবিয়াস শ্রেণীর মধ্যে পড়ছে। ঠিক আছে, এখন দেখেন বেসিক্যালি আমরা কিন্তু সবাই জানি জীবজগতে হলো 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং আমরা বলতেছি জীবজগতে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। কি কি? সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। ওয়ালাইকুম আসসালাম সামিয়া জান্নাত। ওকে, এখন দেখেন এমন কিছু কিছু কোষ আছে যে কোষগুলা আসলে কখনোই বিভাজিত হয় না। এগেন আই রিপিট করতেছি। দেখেন কি বলছি, এমন কিছু কোষ আছে যে কোষগুলা কখনোই আসলে বিভাজিত হয় না। এমন কোষগুলা মনে রাখার সূত্রটা কি? অবশ্যই মনে রাখার সূত্র পলাশ। কি বলছি? পলাশ। কেন? প দ্বারা হচ্ছে যে পেশিকোষ, প দ্বারা কি বলছি হলো প দ্বারা হচ্ছে আমাদের পেশিকোষ, প দ্বারা মসৃণ পেশিকোষ, তারপর হচ্ছে আমাদের হৃদ পেশিকোষ, পরিণত জনন কোষ, লাতে কি লাল রক্তকণিকা, প্রাণী স্নায়ু কোষ। এই পলাশ দ্বারা যাগুলো আছে মোট কথা এগুলাও কিন্তু আমাদের হচ্ছে কি বলছে বলেন তো, কখনোই কিন্তু আমাদের কোষগুলো বিভাজিত হচ্ছে না। এই পয়েন্টটা কিন্তু পরীক্ষার মধ্যে দিতে পারে, অনেক সময় পরীক্ষার মধ্যে দেয় কোন কোষগুলো আমাদের কখনোই বিভাজিত হচ্ছে না। ওকে, তো যারা এখন পর্যন্ত আমরা ক্লাসে জয়েন করি নাই, আমাদের দায়িত্ব হলো সবাই মিলে ক্লাসটা একটু জয়েন করব, সবাইকে নিয়ে আসবেন ক্লাসটার মধ্যে, এবং যারা এখনো জয়েন করেনি সবাই একটু দ্রুত জয়েন করার চেষ্টা করেন। ঠিক আছে, এবং একটু সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের ক্লাসটা বাংলাদেশে কে কোথা থেকে করতেছেন, সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করেন। ঠিক আছে, ওকে। প্রথমে দেখেন আমি যদি কথা বলি, দেখেন এখানে একটা পয়েন্ট কিন্তু আমি আপনাদের দিছি। কিছু কিছু কোষ আছে, আমি আবার বলতেছি, কিছু কিছু কোষ আছে যারা খুবই ফাস্ট ডিভিশন হচ্ছে। আমি আবার বলতেছি, কি বললাম? কিছু কিছু কোষ আছে যে কোষগুলো কি হচ্ছে আমাদের দ্রুত বিভাজিত হয়। কি বললাম? কিছু কিছু কোষ আছে যে কোষগুলো খুবই দ্রুত বিভাজিত হয়। আর পরীক্ষার মধ্যে এর আগে পয়েন্ট কিন্তু আমি আপনাদের পড়াইছি, কিছু কিছু কোষ আছে যে কোষগুলো আসলে কখনোই বিভাজিত হচ্ছে না, এমন কোষগুলো কোনগুলো পলাশ। এমন কিছু কিছু কোষ আছে যে কোষগুলো খুবই দ্রুত বিভাজিত হচ্ছে। সে দ্রুত বিভাজিত কোনটা হচ্ছে? ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ, মেরিস্টেম কোষ। এগেন আই রিপিট, দেখেন ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ, মেরিস্টেম কোষ, এরা কি হচ্ছে? এরা খুবই আমাদের দ্রুত বিভাজিত হচ্ছে। এই পয়েন্টটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন যেটা বলতেছি, আমাদের কোষ বিভাজনের জন্য যন্ত্রপাতি, মাকু যন্ত্র যে তৈরি করে পরীক্ষার মধ্যে কিন্তু দিতে পারে। কোষ বিভাজনের জন্য আসলে কি কি দরকার পড়ে? অবশ্যই মাথা রাখবেন, কোষ বিভাজনের জন্য অবশ্যই 3টা জিনিস আপনার অবশ্যই দরকার পড়বে। কি দরকার পড়বে? সেন্ট্রিওলটা কার জন্য গুরুত্বপূর্ণ? অবশ্যই প্রাণী কোষের জন্য গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, সেন্ট্রিওল যদি যে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে না, এগেন আই রিপিট, যে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে না সে প্রাণী কোষটা কখনোই বিভাজিত হবে না। এবং মাথা রাখবেন, যে উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল থাকে না সে উদ্ভিদ কোষটাও কিন্তু কখনো বিভাজিত হয় না। এবং কোষের কঙ্কাল বা সাইটোস্কেলেটন হচ্ছে যে মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্ট, এই তিনোটা আমাদের সে কি করতেছে? এই তিনোটা আমাদের কোষ বিভাজনের যন্ত্রপাতি হিসাবে কাজ করতেছে। তো এখান থেকে একটা ইনফরমেশন আমাদের জানতে হবে, প্রাণী কোষে কোন অঙ্গাণুটা থাকলে আমাদের কোষ বিভাজন হচ্ছে? অবশ্যই সেন্ট্রিওলটা থাকতেছে। আর উদ্ভিদ কোষে কোনটি থাকলে? অবশ্যই আমাদের উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল থাকলে। এই স্লাইডটা সবাই বুঝতে পারছেন কিনা একটু সবাই কমেন্ট করবেন। ধন্যবাদ বাঁধন রয়কে। ওকে, এখন আমি আপনাদের সামনে একটু যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে কোষ বিভাজনে অ্যামাইটোসিসের যে তাৎপর্যটা নিয়ে একটু ফার্স্টে কথা বলবো। অ্যামাইটোসিসের তাৎপর্য আমি বেসিক্যালি স্লাইডটা এরকম করে সাজাইছি যাতে আপনারা রিটেনেও খুব ভালো কিছু করতে পারেন, এবং এমসিকিউ তো রিটেন প্লাস এমসিকিউ। আজকের ক্লাসটা হলো রিটেন প্লাস এমসিকিউ প্লাস বেসিক নিয়ে আমি আজকে ফুললি আলোচনা করব এই কোষ বিভাজনের মধ্যে। ঠিক আছে, ওকে। তো অ্যামাইটোসিসের তাৎপর্য,
অ্যামাইটোসিস কথাটার মানে কি আমরা কিন্তু সবাই জানি। অ্যামাইটোসিস মানে হচ্ছে কিন্তু আমাদের প্রত্যক্ষ কোষ বিভাজন। এগেন আই রিপিট, অ্যামাইটোসিস কথাটার মানে হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন আমি অ্যামাইটোসিসকে আসলে প্রত্যক্ষ কোষ বিভাজন বলতেছি? কারণ হচ্ছে মাইটোসিসে আমাদের কিন্তু ধাপ আছে, মিওসিসেও ধাপ আছে, অ্যামাইটোসিসে কোনো ধাপ নাই। কোনো ধাপ ছাড়াই একটা কোষ থেকে দুটি কোষে পরিণত হচ্ছে। এজন্য অ্যামাইটোসিসকে আমি কি বলতেছি? প্রত্যক্ষ কোষ বিভাজন বলতেছি। পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয় অ্যামাইটোসিসের আরেকটা নাম আমি কি বলছি? সবাই একটু কমেন্ট করেন তো, অ্যামাইটোসিসকে আরেকটা নাম কি বলা হচ্ছে? প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হচ্ছে। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে এই যে আমাদের অ্যামাইটোসিসটা কিন্তু আমি আসলে কিন্তু সব জায়গায় কিন্তু দেখতে পারবো না। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোন কোন জায়গায় আমরা অ্যামাইটোসিস দেখতে পারি। এটার মনে রাখার সূত্রটা হচ্ছে বে, BAY, বে। এগেন আই রিপিট, অ্যামাইটোসিস কিন্তু সব জায়গায় হচ্ছে না, অ্যামাইটোসিস 3টা জায়গায় হচ্ছে। মনে রাখার সূত্র হচ্ছে বে। কেন? B ফর ব্যাকটেরিয়া, A ফর অ্যামিবা, Y ফর ইস্ট। এগেন আই রিপিট, B ফর ব্যাকটেরিয়া, A ফর অ্যামিবা, Y ফর ইস্ট। এই 3টা জায়গায় আমাদের কি হচ্ছে বলেন তো? অ্যামাইটোসিস হচ্ছে। এবং এই যে আমাদের অ্যামাইটোসিসের তাৎপর্যটা বা ইম্পর্টেন্সটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সবাই জানি এই অ্যামাইটোসিসের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবদেহে বংশ বিস্তার বা সংখ্যা বৃদ্ধি ঘটে। পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন দিতে পারে নিম্ন শ্রেণীর জীবদেহে বংশ বৃদ্ধি করতেছে কার মাধ্যমে? অবশ্যই অ্যামাইটোসিসের মাধ্যমে কি হচ্ছে? বিভাজিত হচ্ছে। এবং এই যে অ্যামাইটোসিস থেকেই সকল ধরনের কোষ বিভাজনের উৎপত্তি হয়েছে, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে বিজ্ঞানী স্টার্সবার্জার বলছে। কত সালে বলছে? 1892 সালে বলছে। ধন্যবাদ অদ্রিতা চৌধুরীকে, তাহিদ আক্তারকে ধন্যবাদ। ওকে, এরপরে দেখেন আমি এখানে মাইটোসিসের বৈশিষ্ট্য নিয়ে একটু যে কথা যদি বলি, আমরা কিন্তু সবাই জানি মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো কি বলছে বলেন তো? অ্যামাইটোসিস, এরপর আমরা চলে আসছে মাইটোসিস। ঠিক আছে, অ্যামাইটোসিস, এরপর আমরা চলে আসবো মাইটোসিস। আচ্ছা, একটু যদি কথা যদি বলি, বলেন তো মাইটোসিসের আরেকটা নামকে আমি কি বলবো? অবশ্যই মাইটোসিসের আরেকটা নাম হচ্ছে সমীকরণী কোষ বিভাজন। মাইটোসিসের আরেকটা নাম হচ্ছে সমীকরণী কোষ বিভাজন। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন এই যে মাইটোসিস যে আমাদের আসতেছে, এই মাইটোসিসে আমাদের যে ঘটনাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এই জায়গায় কি হবে? একটা মাতৃকোষ থেকে আমাদের কটি অপত্য কোষ তৈরি হবে? অবশ্যই মাথায় রাখবেন এই জায়গায় একটা মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হচ্ছে। এবং এই জায়গায় একটা মাথা রাখবেন, সেটা হচ্ছে যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এজন্য কিন্তু মাইটোসিসকে কিন্তু আমি সমীকরণী কোষ বিভাজন বলতেছি। এবং আমরা কিন্তু জানি একটা কোষের নিউক্লিয়াসে বিভাজন হয়, একটা কোষের সাইটোপ্লাজমে বিভাজন হয়। এই মাইটোসিসে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয় এবং সাইটোপ্লাজমটাও একবার বিভাজিত হয়। এবং আমরা এ কথাও কিন্তু জানি নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে এবং সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে। অবশ্যই মাথা রাখবেন নিউক্লিয়াসের বিভাজনকে আমি কি বলবো? অবশ্যই ক্যারিওকাইনেসিস বলবো। এবং সাইটোপ্লাজমের যে সাইটোপ্লাজমের বিভাজন একে আমি কি বলবো? অবশ্যই মাথায় রাখবেন সাইটোপ্লাজমের বিভাজনকে আমি সাইটোকাইনেসিস বলবো। ঠিক আছে, এখানে আমাদের যেটা বলা আছে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে পয়েন্টগুলো দিছি। এই বৈশিষ্ট্যগুলো হাসান স্যারের বই থেকে আমি এই পয়েন্টগুলো আপনাদের জন্য আলোচনা করছি। প্রত্যেকটা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই খুব সুন্দর করে আমাদের খাতার মধ্যে লিখতে হবে। আমি একটু আলোচনা করতেছি রিটেন আমি কিভাবে লিখবো। প্রথমে কি বলছে? এই প্রক্রিয়া প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বী তথা অনুদৈর্ঘ্য বরাবর দুটি ক্রোমাটিদে বিভক্ত হয়। আচ্ছা, ভালো কথা। এরপরে কি হচ্ছে? প্রতিটি ক্রোমাটিদ অপত্য ক্রোমোজোমে পৌঁছালে তাদের কাজে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা কি থাকতেছে? সমান থাকে। অপত্য কোষগুলো কি হচ্ছে? আমাদের মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, কাজে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ আমাদের নিউক্লিয়াসে চলে যাচ্ছে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকতেছে? অবশ্যই সমান থাকে। এই পয়েন্টটা কিন্তু লিখিতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এই স্লাইডটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবেন। আমি কিন্তু বারবার বলতেছি আজকে আমি আপনাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা একেবারে রফা দফা করে দিব, বেসিক নিয়ে আলোচনা করব, এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং রিটেনের জন্য কি কি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ খুরশেদ আলমকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন আমি একটু যদি কথা যদি বলি সেটা হচ্ছে যে, তো এই যে দেখেন আসলে বেসিক্যালি আমরা মাইটোসিসকে আমরা কি বলতেছি বলেন তো? অবশ্যই সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলি। কেন বলি? আমরা মাইটোসিসকে মানে বিশেষ ইনফরমেশন কিছু, এটা অন্য একটা রাইটারের বই থেকে ইনফরমেশনগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াস আর ক্রোমোজোম। কি বলছি? মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসটা আর ক্রোমোজোম কয়বার বিভাজিত হচ্ছে? একবার বিভাজিত হয়। মাইটোসিস বিভাজন মূলত কার বিভাজন? অবশ্যই নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন লক্ষ্য কে করেন? পরীক্ষার জন্য কিন্তু দেয় স্লাইখার, এবং এর নাম দেন ক্যারিওকাইনেসিস। তার মানে আমি যে কথাটা বলছি, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, আর হচ্ছে যে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলছে। এই যে নিউক্লিয়াসের বিভাজনকে যে ক্যারিওকাইনেসিস বলছে, কে বলছে? বিজ্ঞানী স্লাইখার বলছে। ওকে, এখন দেখেন আমাদের এখানে কোষ চক্র নিয়ে আমি একটু আপনাদের সামনে কথা যদি বলি, কিনে কথা বলবো? কোষ চক্র। এটা কিন্তু আপনারা জানেন, কোষ চক্র নিয়ে একটু কথা বলবো। কিনে কথা বলবো? কোষ চক্র। কোষ চক্র বা হলো সেল সাইকেল। কোষ চক্রটা কি? দেখেন আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, আমাদের যে কোষ চক্রটা আসলে কি? কোষ চক্রটা আসলে কি? দেখেন কোষ চক্রটাকে বলা আছে যে চক্রের মাধ্যমে একটা কোষের সৃষ্টি হবে, বৃদ্ধি হবে, পরবর্তী বিভাজন, এ তিনটি কাজ সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। এগেন আই রিপিট, কোষ চক্রের মাধ্যমে তাহলে কয়টি কাজ সম্পাদন হচ্ছে? অবশ্যই তিনটি কাজ সম্পাদন হবে। কি কি বলেন তো? একটা কোষের সৃষ্টি হবে, একটা কোষে বৃদ্ধি হবে এবং বিভাজন হবে। এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পাদন হচ্ছে তাকে আমি কোষ চক্র বলবো। এখানে আরেকটা পয়েন্ট আমাদের পরীক্ষার মধ্যে দেয়, এই যে কোষ চক্র, এই কোষ চক্রের প্রস্তাব কে করে? এটাও কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই মাথায় রাখবেন, কোষ চক্রের প্রস্তাব করছে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক। কোষ চক্রের প্রস্তাব কে করছে? বিজ্ঞানী হাওয়ার্ড আর পেল্ক করছে। এখন দেখেন এখানে বেশ করার সময় কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। আমরা কিন্তু সবাই কিন্তু জানি কোষ চক্রে কিন্তু দুটি ধাপ, একটা হলো প্রস্তুতি পর্যায়, একটা বিভাজনরত পর্যায়। প্রস্তুতি পর্যায়কে আমি কি বলবো? ইন্টারফেস বলবো। দেখেন আপনারা পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু একটা সময় পাচ্ছেন, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কিন্তু অনেক কম সময় পাবেন। তার মানে কি প্রস্তুতির জন্য সময়টা মোটামুটি বেশি পাচ্ছেন। আমাদের কোষ চক্রের প্রস্তুতি পর্যায়কে কি বলে? দেখি কে কমেন্ট করতে পারেন, বলেন কোষ চক্রের প্রস্তুতি পর্যায়কে কি বলে? অবশ্যই মাথায় রাখবেন, কোষ চক্রের প্রস্তুতি পর্যায়কে ইন্টারফেস বলতেছি। এই যে ইন্টারফেস যে আমাদের আসতেছে, সেই ইন্টারফেসটা হচ্ছে কোষ চক্রের প্রস্তুতি পর্যায়। এই কোষ চক্রের প্রস্তুতি পর্যায়ে আমাদের সময় লাগবে কত? 90 থেকে 95% সময়টাই আমাদের কোষ চক্রের প্রস্তুতি পর্যায়ে সময় লাগতেছে। এবং মাইটোসিস যে ফেজটা বা এম ফেজ যে আসতেছে, এই জায়গায় সময়টা অনেক কমই লাগতেছে। কত? মাত্র 5 থেকে 10%। এখানে খুবই এক্সক্লুসিভ একটা ইনফরমেশন আছে, এই মাইটোসিসটা সময়কাল কত? অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা। একদমই আমি বই থেকে এই ইনফরমেশনটা দিছি। মাইটোসিসটা কত ঘন্টা আমাদের স্থায়িত্ব হচ্ছে? সবাই একটু কমেন্ট করেন, মাইটোসিসটা কত ঘন্টা স্থায়িত্ব হচ্ছে? 1 থেকে 1.5 ঘন্টা স্থায়িত্ব হচ্ছে। এবং এই আমাদের যে এই ইন্টারফেস যে আছে, প্রস্তুতি যে পর্যায়ে আছে, সে প্রস্তুতি পর্যায়ে কিন্তু 3টি ধাপ আছে, G1 বা গ্যাপ 1, S বা সিনথেসিস, এবং হলো G2। ঠিক আছে, আচ্ছা। এবং দেখেন এই যে আমাদের কোষ চক্রে যে নিয়ন্ত্রক যে আছে, কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে দুটা। কি কি নিয়ন্ত্রক আছে বলেন তো? একটা হচ্ছে সাইক্লিন নামক প্রোটিন এবং CDK যৌগ। এগেইন আই রিপিট, কোষ চক্রকে কন্ট্রোল করার জন্য, কোষ চক্রকে কন্ট্রোল করার জন্য দুটি কম্পোনেন্টের মাস্ট বি দরকার পড়ে। কি কি দরকার পড়ে? একটা সাইক্লিনের দরকার পড়ে, আর কি দরকার পড়ে? CDK যৌগ দরকার পড়ে। সাইক্লিনটা আসলে কি,
সাইক্লিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন। সিডিকে এর পূর্ণ রূপ কি? আমাকে কেউ যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন করে সিডিকে এর পূর্ণ রূপ কি, অবশ্যই মাথায় রাখবেন সিডিকে এর পূর্ণ রূপ হচ্ছে সাইক্লিন সাইক্লিং ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। আমরা কিন্তু সবাই জানি কোনো কিছু নামের শেষে যদি এস থাকে সেটা অবশ্যই কি হবে? অবশ্যই সেটা এনজাইম হবে। তার মানে সিডিকে এটা একটা কি ধরনের যৌগ? অবশ্যই এটা এক ধরনের এনজাইম যৌগ। আমি আবার ঠিক আছে। এখন দেখেন এই যে আমাদের সাইক্লিন যে আমাদের আসতেছে, এই সাইক্লিনটা আসলে কয় প্রকার? এটা কিন্তু পরীক্ষার জন্য দেয়। সবাই একটা কথা বলেন সাইক্লিনটা কয় প্রকার? অবশ্যই মাথায় রাখবেন সাইক্লিনটা আমাদের হলো 4 প্রকার। সবাই একটা কথা বলেন, কমেন্ট করবেন সাইক্লিন কয় প্রকার? 4 প্রকার। কি আছে? সাইক্লিন ডি আছে, ই আছে, এ আছে, বি আছে, অন্য কিন্তু কিছু নাই। ডি আছে, ই আছে, এ আছে, বি, সি আছে, এফ আছে নাই, ডি আছে, ই আছে, এ আছে, আর কি আছে? বি আছে। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমি একটু যদি আপনাদেরকে ক্লিয়ার করে দিই ব্যাপারটা, সেটা কি বলছি? বললাম যে এই যে আমাদের কোষ চক্র, তাই না? কি বলছি? কোষ চক্র। আচ্ছা ভালো কথা। দেখেন কোষ চক্রে কিন্তু বেসিক্যালি দুটি আমাদের ধাপ আছে। কি আছে? একটা প্রস্তুতি পর্যায়, যাকে আমরা কি বলছি? অবশ্যই ইন্টারফেস বলছি। হ্যাঁ ভাইয়া, সেই ইন্টারফেস মানে হলো আমাদের প্রস্তুতি পর্যায়। ভালো কথা। এই ইন্টারফেজে কিন্তু আবার কয়টি ধাপ আছে? 3টি ধাপ আছে। G1, তারপর আছে S, আর কি বলছে বন্ধু? G2। আচ্ছা এখন দেখেন আমি একটা কথা কি বলছি, কোষ সাইক্লিন 4 প্রকার, 4 প্রকারের কাজগুলো আমাকে জানতে হবে। সাইক্লিন ডি এর কাজ কি, ই এর কাজ কি? আমি একটু কথা বলি। দেখেন G1 থেকে S এ যাবে, S থেকে G2 তে যাবে, লাস্টে আমাদের এখানে এম ফেজে যাচ্ছে। এম ফেজ মানে কি? প্রস্তুতি পর্যায়ে যাচ্ছে। এম ফেজ মানে কি? প্রস্তুতি পর্যায়ে যাচ্ছে। তো এখন দেখেন G1 থেকে S, S থেকে G2, এই যাওয়াটাকে কে কন্ট্রোল করতেছে? অবশ্যই সাইক্লিন ডি কন্ট্রোল করতেছে। এবং দেখেন এই যে S এর মানে হচ্ছে সিনথেসিস হচ্ছে। এই জায়গায় কি সিনথেসিস হবে? ডিএনএ রেপ্লিকেশন হবে। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? আমরা জানি হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাকে কি বলতেছি? রেপ্লিকেশন বলতেছি। পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয় আমাদের কোষ চক্রে কোন ধাপে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে? এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় কোষ চক্রে কোন ধাপে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে? অবশ্যই মাথায় রাখবেন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে আমাদের কোথায়? এস ফেজে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। ঠিক আছে। এখন দেখেন ই পর্যায়ে আমাদের সাইক্লিন ই যে আসতেছে, সাইক্লিন ই যে আমাদের আছে, সাইক্লিন ই এর কাজটা কি? সে হচ্ছে যে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন জন্য কোষকে প্রস্তুত করবে। সাইক্লিন এ এর কাজটা কি? ডিএনএ রেপ্লিকেশনকে সে কি করবে? সক্রিয় এবং ত্বরান্বিত করবে। এবং সাইক্লিন বি এর কাজটা কি? মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করতেছে। আমি একটু কথা বলবো এই পয়েন্ট থেকে কোশ্চেন কিন্তু এবার কিন্তু পরীক্ষার মধ্যে আপনাদের দিতে পারে সাইক্লিনের ফাংশনগুলো। আবার আমি বলতেছি G1 থেকে S, S থেকে G2, এই যাওয়াটাকে স্মুথ করতেছে কে? সাইক্লিন ডি। সাইক্লিন ই এর কাজটা কি? এস পর্যায়ে আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন হয়। এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য সেলকে প্রিপারেশন করা হবে কে? ই করাবে। এর কাজটা কি? এই ডিএনএ রেপ্লিকেশনকে সে ত্বরান্বিত করতেছে, অনেকটা এনজাইমের মতো। আপনারা রসায়নে পড়ছেন। সাইক্লিন বি কি করতেছে? সে মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সে কি করতেছে? সম্পন্ন করতেছে। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা? একটু সবাই কমেন্ট করবেন। সবাই যদি বুঝতে পারেন সবাই কমেন্টে ইয়েস লিখবেন। সবাই কমেন্টে ইয়েস লেখেন। আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। ওকে, তো যারা এখন পর্যন্ত ক্লাসে আসেন নাই সবাই দ্রুত ক্লাসে আসার চেষ্টা করেন। সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি। হ্যাঁ, এমসিকিউ নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখেন আমি একটু কথা বলি, এই পয়েন্টটা কিন্তু ভাইয়া আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আমি কিন্তু স্লাইডটা কিন্তু রিটেনের জন্য সাজেছি, এমসিকিউর জন্য সাজেছি। ঠিক আছে, দেখেন
ইন্টারফেস কি? ইন্টারফেস, আচ্ছা। তো এখানে বেসিক্যালি প্রস্তুতি দশাকে আমরা ইন্টারফেস বলতেছি, ঠিক আছে। এই মানে এই পর্বে বিপাকীয় কার্যাবলী ডিএনএ সংশ্লেষণের কাজ সংগঠিত হয়। এই ইন্টারফেসকে আমরা আসলে আবার কয়টি উপপর্যায়ে ভাগ করছি? অবশ্যই 3টি উপপর্যায়ে ভাগ করছি। সেই 3টি উপপর্যায় কি কি আমরা কিন্তু সবাই জানি। G1 আছে, S আছে এবং কি আছে বন্ধু? G2 আছে। এই G1 থেকে S, S থেকে G2, এখানে কে কে নিয়ন্ত্রণ করতেছে? সাইক্লিন ডি নিয়ন্ত্রণ করতেছে। আর G2 থেকে যে আমাদের এম ফেজে যাচ্ছে, এখানে কে নিয়ন্ত্রণ করতেছে? এখানে এক বিশেষ ধরনের এমপিএফ নামক যৌগ আছে। এই এমপিএফ এর পূর্ণ রূপ হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। কি বলতেছে? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে G2 থেকে এম ফেজে কে যাচ্ছে? অবশ্যই এমপিএফ যাচ্ছে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। অলরেডি আমাদের সাথে বায়োলজির আরেক টিচার, হিট টিচার জয়েন করেছে, ওয়াজেদ শরীফ ভাই। ধন্যবাদ শরীফ ভাইকে, জাহাঙ্গীরনগরের বস উনি। আচ্ছা, ওকে। এরপরে দেখেন, আমি এটা নিয়ে পরে কথা বলবো আপনাদের সামনে। এরপর আমি আপনাদের সামনে কোশ্চেন নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো। সবাই একটু কোশ্চেন সলভে চলে আসি, সবাই একটু কোশ্চেন সলভে তোমরা চলে আসবো। সবাই তো কোশ্চেন সলভে আমরা চলে আসবো। দেখি, আমি এখন কোশ্চেন সলভে চলে আসবো। আচ্ছা, ওকে। যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করে নাই, সবাই দ্রুত আর ফাস্ট ক্লাসে জয়েন করার চেষ্টা করেন। সবাই দ্রুত ক্লাসে জয়েন করার চেষ্টা করেন। এখন আমি কোশ্চেন সলভে চলে আসবো। আমি কিন্তু বারবার বলতেছি, আজকের এই ক্লাসটা যে কোনো খানের পরীক্ষা আসার মতো। ওকে, প্রথম কোশ্চেন দেখেন, ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? একটু আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, সবাই অ্যান্সার করবেন। দেখি, এখানে কিন্তু 4টা ধাপ আছে। কি আছে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ। আচ্ছা, মাইটোসিসের ধাপ হলো ভাইয়া 5টা। প্রোফেজ মানে আদি পর্যায়, প্রোমেটাফেজ মানে প্রাক মধ্য পর্যায়, মেটাফেজ মানে মধ্য পর্যায়, অ্যানাফেজ মানে গতি পর্যায়, টেলোফেজ মানে সমাপ্তিকরণ পর্যায়, অ্যানাফেজ গতি পর্যায়। এটা কেমনে মনে রাখবেন জানেন? একটা পরিবহন আছে, অ্যানা পরিবহন, পিছনে রাখা যাত্রাপথে বিমানের ছোঁয়া। অ্যানা মানে কি? গতি। অ্যানা পরিবহন মানে কি? গতি পরিবহন। আচ্ছা, ওকে। এখন কোশ্চেন হচ্ছে যে ক্রোমোজোমাল ড্যান্স, ক্রোমোজোম নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স আমি আসলে কোথায় দেখতে পারবো? অবশ্যই মাথায় রাখবেন, ক্রোমোজোমাল ড্যান্সটা আমি দেখতে পারবো হলো প্রোমেটাফেজে দেখতে পারবো। এগেন আই রিপিট, এই টার্মের কোশ্চেনটা আসার মতো কোশ্চেন। ক্রোমোজোমাল নৃত্য আমি কোথায় দেখতে পারবো? প্রোমেটাফেজে দেখতে। তাহলে একের অ্যান্সার তাহলে কত হচ্ছে ভাইয়া? একের অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে, পরের কোশ্চেন দেখি। জাহাঙ্গীরনগর এই ইউনিটের কোশ্চেনটা আমাদের আসছিল, আমাদের 24-25 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছিল। ধন্যবাদ দীপান্বিতা মালাকারকে। পরের কোশ্চেন, কোন দশায় আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়? কোশ্চেনটা বুঝবেন, দেন অ্যান্সার করবেন। দেখি কার অ্যান্সারটা সঠিক হয়, এখানে কিন্তু G1 আছে, G2 আছে, S আছে, মাইটোসিস আছে। সবাইটা অ্যান্সার করার চেষ্টা করি। 4টা আমাদের এখানে কমেন্ট কি হবে দেখেন। আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। আচ্ছা, আমি একটু যদি আপনাদের সামনে কথা বলি ভাইয়া, ইন্টারফেস, তাই না? ইন্টারফেস মানে কি? প্রস্তুতি পর্যায়, তাই তো? এই ইন্টারফেজে আমাদের সময় লাগতেছে কত? 90 থেকে 95% সময় লাগতেছে ইন্টারফেজের প্রস্তুতি পর্যায়ে। ভালো কথা। এই ইন্টারফেজের কিন্তু আমাদের কয়টি ধাপ আছে? 1টা, 2টা, 3টে ধাপ আছে। কি আছে? G1, S এবং কি G2। আমরা কিন্তু জানি S এ কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। S এ কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন মানে কি? ডিএনএ থেকে ডিএনএ কে আমরা রেপ্লিকেশন বলতেছি। আর এই যে G1 এ কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশনের জন্য সকল উপাদান তৈরি হচ্ছে। অবশ্যই এটা অ্যান্সার কি হবে? এ। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখি,
কোষ চক্রে কোন দশায় ডিএনএ প্রতিলিপন হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রতিলিপন কথাটার মানে হচ্ছে রেপ্লিকেশন হচ্ছে। প্রতিলিপন কথাটার মানে হচ্ছে রেপ্লিকেশন হয়। সবাই অ্যান্সার করবেন, ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করেন। বলেন কোষ চক্রে কোন দশায় ডিএনএটা প্রতিলিপন হচ্ছে? অবশ্যই মাথায় রাখবেন এস দশায় আমাদের কি হচ্ছে? ডিএনএটা রেপ্লিকেশন হচ্ছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, এটা সবারই পারা উচিত, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। জীবজগতে কত প্রকার কোষ বিভাজন? আমি অ্যান্সারটা বলবো না, বলেন জীবজগতে কত প্রকার কোষ বিভাজন দেখা যায়? খুব ইজি কোশ্চেন, সবারই পারা উচিত। 3 প্রকার কোষ বিভাজন, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, তাই না? অ্যামাইটোসিসকে আমি বলি হলো প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসকে আমি বলি হলো সমীকরণিক কোষ বিভাজন, মিওসিসকে বলতেছি আমরা হ্রাসমূলক হলো কোষ বিভাজন। ওকে, পরের কোশ্চেন দেখি অ্যান্সারটা কে কে করতে পারেন। মাইটোসিসের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যার কি হয়? 4টা পয়েন্ট আছে ভাই আমাদের। বৃদ্ধি হয়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, নাকি হ্রাস বৃদ্ধি পায়? কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের কোশ্চেনগুলো যে কোনো পরীক্ষা কিন্তু আমরা পাবো ভাই, তাই বারবার বলতেছি আজকের এই ক্লাসটা সমাজ গুরুত্বপূর্ণ। আমাদের হাতে একেবারে সময় কম, যারা ক্লাসগুলো করবেন তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো একটু কথা বলি, মাইটোসিসের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা কি হয়? আমরা কিন্তু বলছি মাইটোসিসকে আমি সমীকরণিক কোষ বিভাজন বলতে। কেন? কারণ মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাহলে আপনারা বলেন তো মাইটোসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যার কি করতেছে? অবশ্যই কি করতেছে? বৃদ্ধি পাচ্ছে না, হ্রাস পাচ্ছে না, হ্রাস বৃদ্ধি হচ্ছে না, অবশ্যই কি থাকবে? অপরিবর্তিত থাকে। কি থাকতেছে? অপরিবর্তিত থাকে। দীপান্বিতা মালাকার, বোর্ডের লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি দেখতেছি ভাইয়া। ওকে, পরের কোশ্চেন দেখেন, মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে নিউক্লিয়াসে বিলুপ্তি ঘটে? বলেন, প্রোফেজ, ইন্টারফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? একটু যদি কথা বলি, প্রোফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ামের বিলুপ্তি হতে শুরু করে, প্রোমেটাফেজে মোটামুটি বিলুপ্তি হয়, আর সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটেছে মেটাফেজে। আচ্ছা, আমাদের এখানে কি প্রোমেটাফেজ আছে? নাই। মেটাফেজ আছে? নাই। অ্যানাফেজে, টেলোফেজে আসলে এগুলো আবার পুনরায় ফিরে আসতে শুরু করে। তার মানে কি অ্যানাফেজ আর টেলোফেজ এটা কখনোই আসবে না, ইন্টারফেজ তো আসবেই না। তাহলে মাইটোসিস কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? মাস্ট বি প্রোফেজ, মানে আদি পর্যায়ে। এখানে আমাদের নিউক্লিয়াসে কি করতেছে? বিলুপ্তি ঘটতেছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন একদম ইজি কোশ্চেন, দুধভাত কোশ্চেন। মাইটোসিস পর্যায় কয়টি? বলেন। আমি কোশ্চেন আনসারটা করবো না, সবাই আনসার করেন। বলেন, মাইটোসিস কোষ পর্যায় কয়টা? 3টা, 2টা, 5টা নাকি 4টা? অবশ্যই 5টা। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, তাই না? তো অবশ্যই কয়টা হচ্ছে বলেন তো? অবশ্যই হলো 5টা। ওকে, পরের কোশ্চেন, একটি কোষ কতবার বিভক্ত হবে তা কে নির্ধারণ করে? রাজশাহীতে সি ইউনিটে 2022-23 এবং 23-24 আসছিল। একটু আমি সবার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাচ্ছি। বলেন, একটা কোষ আমার কতবার বিভাজন? একটু আমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করব। দেখি সবাই যার যার অবস্থান থেকে আমরা টাইমলাইনের ক্লাসটা একটু শেয়ার দিব এবং একটু বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করব। সবাই একটু দ্রুত ফ্রেন্ডের মেনশন করার চেষ্টা করো। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে? একটি কোষ কতবার বিভক্ত হবে তা কে নির্ধারণ করে? টেলোমিয়ার কখনোই না, সেন্ট্রোমিয়ার কখনোই না, ক্রোমোজোমও কখনোই না। মাথায় রাখবেন, একটা সেল কতবার বিভাজিত হবে তা বেসিক্যালি নির্ধারণ করবে হচ্ছে আপনার ডিএনএ। কে নির্ধারণ করবে? অবশ্যই আমাদের কে নির্ধারণ করতেছে? একটা ক্রোমোজোম কতবার, সেটা অবশ্যই কে নির্ধারণ করতে? অবশ্যই ডিএনএ নির্ধারণ করবে। কে নির্ধারণ করতে? ডিএনএ নির্ধারণ করতেছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন যদি আমরা চলে আসি, দেখেন কোষ চক্র বন্ধ করার অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে নিম্নের কোনটি? বলেন, মানে কোষ চক্র বন্ধ করার অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কোনটি? কোনটি আসলে কোষ চক্র বন্ধ করার জন্য অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে? দেখেন, আমরা একটা ট্রাম জানি, অনিয়ন্ত্রিত মাইটোসিস। এটা আপনাকে শুনছেন কিনা কথা বলবেন। অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস। আচ্ছা, অনিয়ন্ত্রিত মাইটোসিস কথাটার মানে কি? আমরা জানি 2টা কোষ থেকে 4টা, 4টা থেকে 8টা,
8টা থেকে 16টা এরকম করে হয়, কিন্তু কখনো 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 64টা হয়ে গেল, সেটাকে আমরা কি বলবো? আনকন্ট্রোলড সেল ডিভিশন বলবো। তো এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য আমাদের দুটো জিনিস হতে পারে। কি হতে পারে? টিউমার হয়, আর কি হয়? অবশ্যই ক্যান্সার হয়। ঠিক আছে? আচ্ছা, এই টার্মটা পড়তে গেলে একটা টার্ম আমাকে ভালো করে জানতে হবে, মেটাস্ট্যাসিস। এই কথাটার মানে কি? কার্সিনোজেনিক সাবস্টেন্স, এই কথাটার মানে কি? কার্সিনোজেনিক সাবস্টেন্স, কার্সিনোজেনিক সাবস্টেন্স, এই কথাটার মানে কি? দেখেন, মেটাস্ট্যাসিস কথাটার মানে কি? যদি কখনো কোনো টিউমার কোষ সে সারাতে স্প্রেড হয়ে যাচ্ছে, ছড়ায় পড়তেছে, সেটাকে আমি মেটাস্ট্যাসিস বলবো। আর যে সমস্ত পদার্থগুলো ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, সেটাকে আমি কার্সিনোজেনিক সাবস্টেন্স বলবো। তো এখন কোশ্চেনটা হচ্ছে, কোষচক্র বন্ধ করার জন্য এক বিশেষ ধরনের একটা প্রোটিন আছে, সে প্রোটিনের P53 নামক প্রোটিন কোষকে অতিরিক্ত বিভাজনের হাত থেকে রক্ষা করে। কোষকে অতিরিক্ত বিভাজন হতে সে কি করতেছে? রক্ষা করে। পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয়, কোষকে অতিরিক্ত বিভাজন হতে কে রক্ষা করতেছে? P53 নামক প্রোটিন। অবশ্যই তাহলে অ্যান্সার কি হচ্ছে? P53 প্রোটিন কি করতেছে? কোষকে বিভাজন হতে সে কি করতেছে? অবশ্যই রক্ষা করতেছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, সেম কোশ্চেনটা দেওয়া আছে, কোষচক্র বন্ধ করার জন্য অবশ্যই কি হবে? P53 নামক প্রোটিন হবে। 11 নম্বর কোশ্চেন বলেন, কোষ বিভাজনের কোন দশায় সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? আমি কোশ্চেন অ্যান্সারটা বলবো না, আমি সবার কাছ থেকে কোশ্চেন অ্যান্সারটা চাচ্ছি। বলেন, কোষ বিভাজনের কোন দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? আমরা জানি একটা স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলো মরু অঞ্চলে থাকে, আর নাহলে বিষুবীয় অঞ্চলে থাকে। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে, সেটা হচ্ছে যে এই যে ক্রোমোজোমগুলা যদি কখনো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, আমি আবার রিপিট করতেছি, ক্রোমোজোমগুলা যদি কোথায় অবস্থান করতেছে? বিষুবীয় যদি অঞ্চলে অবস্থান করে, সে ঘটনাটাকে আমি আসলে কি বলবো? সে ঘটনাটাকে আমি মেটাকাইনেসিস বলবো। সে ঘটনাটাকে আমি কি বলবো? অবশ্যই মেটাকাইনেসিস বলি। এই যে মেটাকাইনেসিসটা কোথায় ঘটবে? অবশ্যই মেটাফেজে ঘটবে। তাহলে কোশ্চেন দেওয়া আছে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে কোথায়? অবশ্যই মেটাফেজে হবে। এই মেটাফেজ পড়তে গেলে আরেকটা ইনফরমেশন আমাকে জানতে হবে, এ পর্যায়ে ক্রোমোজোমগুলো কি হচ্ছে? সর্বাধিক পরিমাণে খাটো হচ্ছে এবং সর্বাধিক পরিমাণে কি হচ্ছে? মোটা হচ্ছে। এই যে ক্রোমোজোমগুলো যে সর্বাধিক পরিমাণে খাটো হচ্ছে এবং মোটা হচ্ছে, এ ঘটনাটাকে আমি কি বলবো? ঘটনাটাকে আমি কনডেনশন বলবো। তার মানে আমি বুঝতে পারলাম মেটাফেজে দুটি ঘটনা ঘটতেছে, মেটাকাইনেসিস ঘটতেছে এবং কনডেনশন ঘটতেছে। এই দুটা ইনফো আমাদের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে 11 অ্যান্সার তাহলে কি হচ্ছে ভাইয়া? অবশ্যই হচ্ছে সি হচ্ছে। ওকে, পরের কোশ্চেন, এটা আমি আলোচনা করছি, এটা অ্যান্সারটা আমি দিব না, যেটা গুচ্ছতে 22-23 আসছিল। এটা আসলে কাজ কি? P53 প্রোটিনের ভূমিকা কি, মানে কাজ কি বা রোলটা কি? 4টে অপশন আছে। কোষকে বিভাজনের হাত থেকে বিরত রাখা, কোষ বিভাজনকে চলমান রাখা, কোষ বিভাজনের গতি বৃদ্ধি করা, কোষ সেম কিন্তু প্রায় একই কথা, বাস বুঝতে হবে আপনাকে। P53 প্রোটিনের কাজটা কি আসলে? কোষ বিভাজনকে চলমান রাখা না, কোষ বিভাজনের গতি বৃদ্ধি করা না, কোষকে বিভাজন না। অ্যান্সার কি হবে? কোষকে বিভাজন হতে বিরত রাখা। এটাই আসলে কার কাজ? P53 প্রোটিনের কাজ। আচ্ছা, একটু বলেন তো, ক্যান্সার কোষ আমি আবার রিপিট করতেছি, কি বললাম? ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী দুটা জিনের নাম কি? আমি আবার বলতেছি, ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী দুটা জিনের নাম হচ্ছে B6 আর হচ্ছে যে B7 জিন।
কি বললাম, ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দুটো দায়ী জিনের নাম কি বলছি, B6 আর B7 জিন। এই ইনফরমেশনটা কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্যান্সার কোষ সৃষ্টির দায়ী কে, B6 আর B7। ওকে, আচ্ছা আচ্ছা, পরের কোশ্চেনটা দেখেন, আমি যেটা আলোচনা করব, ক্রোমোজোমাল নিত্য পরিলক্ষিত হয় কোষ বিভাজনের কোন পর্যায়ে, কোন পর্যায়ে। দেখেন এটা কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করছি, প্রোফেজে, প্রোমেটাফেজে, মেটাফেজে নাকি অ্যানাফেজ। আলিম স্যারের বইয়ে দাও হুবহু আলিম স্যারের পিছনে ইনফরমেশন কিছু কোশ্চেন দেয়। তো আমরা কিন্তু সবাই জানি ক্রোমোজোমাল নিত্য আমরা কোথায় দেখতে পাচ্ছি, বলেন তো, প্রোমেটাফেজে। কোথায় ভাইয়া দেখতে পাচ্ছি, অবশ্যই আমি দেখতে পাচ্ছি প্রোমেটাফেজে দেখতে পারবো। ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখেন যেটা আমি আলোচনা করতেছি, সেটা হচ্ছে যে আমাদের কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে। আজিবুর রহমানের স্যারের বই থেকে এই কোশ্চেনটা আমি করছি, কারণ আপনারা জানেন বিভিন্ন অনুশীলনের জন্য কোশ্চেনগুলো বই থেকে দেয় কিন্তু আমাদের ভাই। তো একটু কথা বলবেন, ক্রোমোজোমগুলো মেরুর দিকে গমন করে কে, বলেন মেরুর দিকে গমন করতেছে কথা, সবাই একটু কথা বলেন, বলেন মেরুর দিকে গমন করতেছে। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম ভাই অ্যানাফেজ কথাটার মানে কি, অ্যানাফেজ কথাটার অর্থটা আসলে কি। অ্যানাফেজ কথাটার অর্থ কিন্তু আমাদের গতি পর্যায়, মেরুর দিকে যাচ্ছে, মেরুর দিকে যাচ্ছে, তাহলে কি হবে, প্রোফেজ না, মেটাফেজ না, টেলোফেজ না, অবশ্যই আনসার কি হবে, অ্যানাফেজের দিকে যাচ্ছে। ঠিক আছে, ওকে। পরে আমি আলোচনা করব আপনাদের সামনে মিওসিসের পর্যায়সমূহ তাৎপর্য। আমরা কিন্তু একটু যদি কথা যদি বলি, মিওসিস, মিওসিসকে আমরা কি বলবো, মিওসিসকে আমরা কি বলবো আরব্বি, মিওসিসকে আমরা কি বলবো, হ্রাসমূলক বিভাজন বলবো। মিওসিসকে আমি কি বলি, হ্রাসমূলক বিভাজন বলি। একটু সবাই স্লাইডের দিকে লক্ষ্য করেন, মিওসিসকে আমরা কি বলতেছি, অবশ্যই হ্রাসমূলক বিভাজন বলি। ঠিক আছে, আচ্ছা দেখেন মিওসিসে আমাদের নিউক্লিয়াসটা পরপর কয়বার বিভাজিত হয়, বলেন দুইবার। ক্রোমোজোম কয়বার, একবার। এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে তো কম হয়, মানে অর্ধেক হয়, তাই মায়োসিসকে আমরা কি বলতেছি, অবশ্যই হ্রাসমূলক বিভাজন বলতেছি। ঠিক আছে, ওকে। এখন দেখেন সর্বপ্রথম ভাইজম্যান ক্রোমোজোম সংখ্যা হ্রাসমূলক পদ্ধতির কথা উল্লেখ করেন কে, বিজ্ঞানী ভাইজম্যান। আর বেনেডিন ও হাউসার অ্যাসকারিস কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন কে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। বিজ্ঞানী বেনেডিন আর হাউজার কোন কৃমিতে, অ্যাসকারিস কৃমি গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে সে কি করছে, আবিষ্কার করছে। আর বিজ্ঞানী স্টার্সবুর্গার কি করছে, আমাদের 1888 সালে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে ক্রোমোজোমে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করে। আর মায়োসিসের নামকরণ কে করছে, বিজ্ঞানী ফার্মার আর মুর হচ্ছে সে নাম। এখানে বেশ কয়েকটা বিজ্ঞানী স্লাইডের নামগুলো আমি আপনাদের দিচ্ছি, এই স্লাইডের নামগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমাদের এই যে মিওসিস যে আমাদের আসতেছে, এই মিওসিসের ধাপগুলো আছে দুইটা, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 এর আমাদের কি আছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মিওসিস 2 এর কি আছে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। মিওসিস দুইটা সেম কিন্তু মাইটোসিসের মতো। আর প্রোফেজ 1 এর মধ্যে আমাদের ল্যাপটোটিন আছে, জাইগোটিন আছে, প্যাকাইটিন আছে, ডিপ্লোটিন আছে এবং ডায়াকাইনেসিস। আমি আবার রিপিট করতেছি, প্রোফেজ 1 এর মধ্যে আমাদের কি আছে বলেন, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং কি বলেন, ডায়াকাইনেসিস আছে এবং কি আছে, ডায়াকাইনেসিস আছে। ওকে, এরপর দেখেন আমি একটু আপনাদের সামনে পরে কোশ্চেন আলোচনা করব, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন সবাই। আচ্ছা, আমি আপনাদেরকে কিন্তু একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে প্রোফেজ 1 এর মানে অ্যামাইটোসিস মানে মিওসিসের যে প্রোফেজ যে 1 আছে, কি বললাম, প্রোফেজ 1 এর কয়টি উপধাপ আছে, সবাই একটু কথা বলার চেষ্টা করেন, বলেন প্রোফেজ 1 এর
কয়টি উপধাপ আছে? অবশ্যই আমাদের 5টি উপধাপ আছে। 5টি উপধাপ আছে। 5টি উপধাপ আছে। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আমাদের ধাবিতে 21-22-এও আসছিল, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 21-22-এর কোশ্চেন আমাদের আসছিল। আচ্ছা, তো এই যে 5টা যে উপধাপ, তা মনে রাখার সূত্রটা কি? মনে রাখার সূত্র লেজে পাড়া দিয়ে দৌড়। লেজে পাড়া দিয়ে দৌড়। কি বলছি? লেজে, মনে রাখার সূত্র কি বলছি? লেজে পাড়া দিয়ে দৌড়। আচ্ছা, কেন? লেতে কি? ল্যাপটোটিন। লেতে কি বললাম? ল্যাপটোটিন। আচ্ছা, ভালো কথা। যেতে কি? জাইগোটিন। যেতে কি? জাইগোটিন। ল্যাপটোটিন, জাইগোটিন। তারপরে পথে কি? প্যাকাইটিন। পথে কি? প্যাকাইটিন। প্যাকাইটিন। দিতে কি? ডিপ্লোটিন। দিতে কি? ডিপ্লোটিন। এবং দৌড়ে হলো ভাইয়া ডায়াকাইনেসিস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে ল্যাপটোটিন কি ঘটে মাথা রাখবেন। ল্যাপটোটিনে আমাদের ক্রোমোমিয়ারগুলা পোলারাইজড বিন্যাস হয়। কারা? এগেন আই রিপিট, কারা? ক্রোমোমিয়ারগুলা কি হচ্ছে? পোলারাইজড বিন্যাস হয়। অনেক সময়কে বৌকেটের মতো দেখা যায়। কিসের মতো দেখা যাচ্ছে? বৌকেট। আমরা যে ফুলের যে তোড়া যে থাকে না, ফুলের তোড়াকে আমরা কি বলি? বৌকেট বলি না? তো পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয় পোলারাইজড বিন্যাস কোথায় দেখা যায়? ল্যাপটোটিনে। পোলারাইজড বিন্যাস বৌকের কোথায় দেখা যাচ্ছে? ল্যাপটোটিনে দেখা যায়। জাইগোটিন। জাইগোটিনে আমাদের দুটো ঘটনা ঘটবে। কি ঘটবে এই জায়গায়? এই জায়গায় সাইনেপসিস ঘটবে। জাইগোটিনে আমাদের কি ঘটতেছে? সাইনেপসিস ঘটতেছে। এবং জাইগোটিনে আমাদের কি ঘটতেছে? বাইভ্যালেন্ট ক্রোমোজোমও সৃষ্টি হচ্ছে। জাইগোটিনে আমাদের কি হচ্ছে? বাইভ্যালেন্ট ক্রোমোজোম। বাইভ্যালেন্ট ক্রোমোজোমও সৃষ্টি হচ্ছে। জাইগোটিনে আমাদের দুটো ঘটনা ঘটে, সিনেপসিস ঘটতেছে আর কি ঘটতেছে? বাইভ্যালেন্ট ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে। প্যাকাইটিংয়ে 3টি ঘটনা ঘটে। কি ঘটে? এই জায়গায় আমরা টেট্রাড দেখতে পারবো। এগেন আই রিপিট, কি দেখতে পারবো? বলেন। টেট্রাড দেখতে পারবো। এই জায়গায় আমি কি দেখতে পারবো? কায়াজমা দেখতে পারবো। এই জায়গায় আমি কি দেখতে পারবো? কায়াজমা দেখতে পারবো। এবং এই জায়গায় আমি কি দেখতে পারবো? অবশ্যই ক্রসিং ওভার দেখতে পারবো। একবার খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ডিপ্লোটিনে আমি কি দেখতে পারবো? অবশ্যই মাথা রাখবেন, ডিপ্লোটিনে আমি প্রান্তীয়করণের লুপ দেখতে পারবো। এগেন আই রিপিট, ডিপ্লোটিনে আমি কি দেখতে পারবো? প্রান্তীয়করণের লুপ হলো সৃষ্টি হচ্ছে। তো দেখেন ল্যাপটোটিনে কি ঘটে, জাইগোটিনে কি ঘটে, প্যাকেটিংয়ে কি ঘটে এবং ডিপ্লোটিনে। আমার কথা কি বলছে? সিনেপসিস কোথায়? আমি তো চলে আসছি সিনেপসিস কোথায় ঘটছে? অবশ্যই জাইগোটিনে। তার মানে কি এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আমরা ঢাবিতে ভাই পাবো। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কথা বলবেন। সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কথা বলবেন। দেখেন পরের সেম কোশ্চেন দিচ্ছে, কোষ বিভাজনে কোন পর্যায়ে টেট্রাড সমূহ সৃষ্টি? আমি কিন্তু আলোচনা করছি টেট্রাড ভাই কোথায় হচ্ছে? প্যাকেটিংয়ে। শুধু টেট্রাড না, কায়াজমা কোথায়? প্যাকেটিংয়ে। ক্রসিং ওভার কোথায়? প্যাকেটিংয়ে। ঠিক আছে, ওকে। অ্যান্সার তাহলে কি হবে? অবশ্যই প্যাকেটিংয়ে। যে ঢাবিতে আসছিল, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসছিল। আমি এতটুকু বলবো, মিওসিসের প্রোফেজ 1 এর ধাপগুলো থেকে কোশ্চেন আসবেই। লিখে রাখেন, খাতার মধ্যে লিখে রাখেন, বলছে ক্লাসে আসবে। ঠিক আছে, ওকে। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সবাই কথা বলবেন। এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, সবাই দ্রুত একটু ফ্রেন্ডে মেনশন করবেন। সবাই ওকে। কারো কোনো এখন পর্যন্ত যা পড়াইছি সব বুঝতে পারছেন না? সবাই কথা বলবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা কথা বলবেন।
আচ্ছা ওকে, এরপর আমি পরে কোশ্চেন চলে আসতেছি, সেটা হচ্ছে যে কোন প্রক্রিয়ায় চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে? জগন্নাথ ইউনিভার্সিটি ইউনিটে 17-18তে কোশ্চেনটা আসছিল, বলেন সবাই কথা বলবেন। অদ্বিতা বলছে ফ্রেন্ড নাই অ্যাকাউন্টে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখেন কোন প্রক্রিয়ায় চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে? এখানে 4টা অপশন আছে ভাইয়া, ব্যাকক্রস, ইনকপি ডমিনেন্স, হোমোজাইগাস নাকি ক্রসিং ওভার। অলরেডি অদ্বিতা সবার আগে অ্যান্সার করেছেন, ধন্যবাদ। হ্যাঁ, চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটবে ভাইয়া কার মাধ্যমে? চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটতেছে আমার ক্রসিং ওভারের মাধ্যমে। আমি আবার বলতেছি, চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটতেছে কার মাধ্যমে? ক্রসিং ওভারের মাধ্যমে। আচ্ছা, ক্রসিং ওভার জানি কোথায় হয়? এই যে প্যাকাইটিং উপপর্যায়ে আমাদের কি হচ্ছে বলেন তো, কি হচ্ছে? ক্রসিং ওভারের মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে। আর চারিত্রিক ক্রসিং ওভারটা কোথায় হচ্ছে? প্যাকাইটিং উপপর্যায়ে হচ্ছে। এটা অ্যান্সার তাহলে কি হবে? অবশ্যই ক্রসিং ওভার হবে। ঠিক আছে, ওকে। বাইভ্যালেন্স সৃষ্টি হয় মিওসিসে কোন উপপর্যায়ে? এটা আমি আপনাদের প্রত্যেকটাই পড়াইছি, আমি আপনাদের শুধু লিখে দিচ্ছি। বাইভ্যালেন্ট আসলে কোথায় সৃষ্টি হবে? সবাই কথা বলেন তো, বাইভ্যালেন্ট কোথায় সৃষ্টি হবে? অবশ্যই মাথায় রাখবে, বাইভ্যালেন্ট আমাদের জাইগোটিং এ সৃষ্টি হচ্ছে। বাইভ্যালেন্টে কোথায় সৃষ্টি হচ্ছে? অবশ্যই জাইগোটিং। আমি কিন্তু বারবার বলতেছি, আমি যে কোশ্চেনগুলো পড়াচ্ছি একেবারে বিভিন্ন ইউনিভার্সিটির জন্যই কিন্তু চাপড়া, যাতে আর কোনো সমস্যা না পেয়ে থাকে, প্রশ্ন কমন পান, সেরকম করে ভাই আজকে স্লাইডটা কিন্তু আমি আপনাদের সাজাইছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এরপর দেখেন চলে আসতেছি, নিচের কোনটি মায়োসিস 1-এর প্যাকাইটিন উপপর্যায়ের সাথে তাৎপর্যপূর্ণ নয়? সবাই কথা বলেন, 19 কোশ্চেন অ্যান্সারটা করেন। সবাই 19 কোশ্চেন অ্যান্সার করে বলেন, নিচের কোনটি মায়োসিস 1-এর প্যাকাইটিং উপপর্যায়ের সাথে তাৎপর্যপূর্ণ নয়? দেখেন, জেনেটিক ম্যাপ তৈরি হওয়া, এটা ঠিক আছে, সমস্যা নাই। ক্রোমাটিডের অংশের বিনিময় ও জিনগত পরিবর্তন ঘটে, হ্যাঁ এটাও ঠিক আছে। জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হয়, এটাও ঠিক আছে। কিন্তু জনন কোষ উৎপন্ন হয় না, এটা তো ভুল, এটা ভুল। তাহলে নিচের কোনটি মায়োসিস 1-এর প্যাকাইটিং উপর তাৎপর্যপূর্ণ নয়, মানে যায় না? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? সি। কি হবে? ধন্যবাদ SM শেখকে। ওকে, কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়? যেটা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024-25 কোশ্চেনটা আসছে। সবাই একটা অ্যান্সার করেন, বলেন কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার সৃষ্টি হয়? সবাই অ্যান্সার করেন, বলেন কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার সৃষ্টি হয়? অবশ্যই মাথা রাখবেন, দানাদার ক্রোমোমিয়ার আমার সৃষ্টি হচ্ছে, দানাদার ক্রোমোমিয়ার সৃষ্টি হচ্ছে ল্যাপটোটিন ধাপে। ঠিক আছে, বিষয় অ্যান্সার কত ভাই? অবশ্যই বিষয় অ্যান্সার হলো এ। ওকে, পরের কোশ্চেন চলে আসি, মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভাজনের, মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম আর দ্বিতীয় বিভাজনের যে মধ্যবর্তী যে সময়, একে আসলে আমরা কি বলি? সবাই অ্যান্সার করেন, বলেন অ্যান্সারটা কি হবে? অ্যান্সার করেন, মধ্যবর্তী সময়টাকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস না, সাইটোকাইনেসিস না, মেটাকাইনেসিস না। সব একটু অ্যানালাইসিস করি। যেটা দেখেন রাজশাহী বোর্ডে 2022 কোশ্চেনটা আসছিল, আর কুমিল্লা বোর্ডে, যদিও এটা আমি এসএসসি থেকে কোশ্চেনটা করছি, বাট এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্যারিওকাইনেসিস মানে কি? এটা অ্যান্সার করবেন, বলেন ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস মানে কি বলেন? নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস মানে কি বলেন? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আর মেটাকাইনেসিস মানে কি? যখন ক্রোমোজোমগুলা কোথায় অবস্থান করতেছে? বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, সেটাকে আমরা কি বলবো? মেটাকাইনেসিস বলবো। ঠিক আছে ভাই? এবং
আমরা জানি বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে কোন ধাপে? অবশ্যই মেটাফেজে বিষুবীয় ধাপে অবস্থান করতেছে। আচ্ছা, ভালো কথা। আর ইন্টারকাইনেসিসটা হচ্ছে আমাদের হলো এই মায়োসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের প্রথম আর দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়টাই হচ্ছে আমাদের ইন্টারকাইনেসিস। ক্লিয়ার? এই কোশ্চেনটা প্রত্যেকটা ধরে ধরে আমি আলোচনা করছি। ক্যারিওকাইনেসিস রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, সাইটোকাইনেসিস রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, মেটাকাইনেসিস এটাও রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, ইন্টারকাইনেসিস এটাও কিন্তু রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইনফো বায়োলজি এভাবেই পড়তে হবে, এভাবেই কোশ্চেন আমাদের সলভ করতে হবে। ঠিক আছে? ওকে, এই কোশ্চেনে সবাই ক্লিয়ার একটা কথা বলবেন। ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাই একটু আমরা ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো, সবাই একটু ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো। দেখেন পরের কোশ্চেন কি দিছে, হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? টেট্রাট না, কায়াজমা না, বাইভ্যালেন্ট না, মানে কি বলে বলেন? হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে আমরা কি বলবো? অবশ্যই মাথায় রাখবেন, হোমোলোগাস ক্রোমোজোমে জোড় বাঁধার প্রক্রিয়াকে আমরা সিনেপসিস বলবো। এই পয়েন্টটা কিন্তু ডিউ রিটেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ডিউ রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে, অপত্য ক্রোমোজোম কখন আসলে মেরুমুখী হয়? ফার্স্টে তো বিষুবীয় অঞ্চল ছিল, বাট মেরুমুখী কখন হচ্ছে? পুরো মেটাফেজ তো কখনোই হবে না, মেটাফেজে বিষুবীয় অঞ্চল হচ্ছে, টেলোফেজে কখনোই হচ্ছে। মরুমুখী কখন হয় ভাইয়া? অ্যানাফেজে হয়। মরুমুখী কখন হয়? অবশ্যই মাথায় রাখবেন, অ্যানাফেজে আমাদের কি হচ্ছে? মরুমুখী হচ্ছে। ক্লিয়ার? ওকে, কোন জীব হ্যাপ্লয়েড দেহ গঠন করে? সবাই কথা বলেন, কোন জীব হ্যাপ্লয়েড দেহ গঠন করে? ফার্ন না, জিমনোস্পার্ম না, অ্যাঞ্জিওস্পার্ম না। তাহলে হ্যাপ্লয়েড দেহ কে গঠন করতেছে? অবশ্যই মাথায় রাখবেন, হ্যাপ্লয়েড দেহ আমার গঠন করতেছে ভাইয়া শৈবাল। কে গঠন করতেছে? শৈবাল দেহটা গঠন করতেছে। ওকে, আচ্ছা, কত সালে স্টার্সবার্গার, এই কোশ্চেনটা আমি আজিবুর রহমান স্যারের বই থেকে পিছনে যে কোশ্চেনগুলো থাকে না সেখান থেকে কোশ্চেনটা আমি নিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলেন, কত সালে স্টার্সবার্গার মায়োসিস কোষ বিভাজন পরিলক্ষিত করেন? এটা তো মনে রাখতে হবে। কত সালে? 1883 সালে। এগেন আই রিপিট, কত সালে? 1883। কি হয়েছে? মায়োসিস কোষ বিভাজন পৃথকীকরণ কে করে? স্টার্সবার্গার। কে করে? স্টার্সবার্গার করে। ওকে, মায়োসিস কোষ বিভাজনে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত গুণ? গুরুত্বপূর্ণ কোষ। এটাও কিন্তু আমি আজিবুর রহমান স্যারের বইয়ের পিছনে যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে নেওয়া হয়েছে। 0.5, 1, 1.5 নাকি? আমরা কিন্তু সবাই জানি মায়োসিসকে এজন্যই হ্রাসমূলক বিভাজন বলতেছি, কারণ এই জায়গায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, মানে 0.5 হয়। 0.5 মানে তো অর্ধেক হয়, তাই না? অবশ্যই 26 অ্যান্সার কত? এ। 26 অ্যান্সার কত? এ। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক হয় কোন ধাপে? এটা আমি মাজেদা ম্যামের বই থেকে কোশ্চেনটা নিছি, মাজেদা ম্যামের বই থেকে আমি কোশ্চেনটা নিছি। সবাই অ্যান্সার করেন, বলেন ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক হবে কোন ধাপে? প্রোফেজ 1-এ, মেটাফেজ 1-এ? এটা কিন্তু সবগুলাই মিওসিসের কথা বলছি ভাইয়া, মায়োসিস 1-এর। তো কোন ধাপে হচ্ছে দেখি। 27 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখবো কে অ্যান্সার করতে পারেন সবার আগে। আমি এই কোশ্চেনের ফার্স্টে সবার আগে আমি জানতে যাচ্ছি, দেখি কে অ্যান্সার করতে পারেন। 27 অ্যান্সার কি হবে বলেন? ফার্স্ট দেখি কে অ্যান্সার করতে পারেন। দেখি যে অ্যান্সার করতে পারবে তার জন্য গিফট আছে সবার আগে। নাজমুল সিকদার বলছে এ। আচ্ছা, দেখি কি অ্যান্সার হয়। এই কোশ্চেনের অ্যান্সারটা করবেন, দেখি কে কি অ্যান্সার করতে পারেন বলেন। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক কেউ পারলেন না, তার গিফটটা আমিই নিব। অ্যানাফেজ 1-এ, অ্যানাফেজ 1-এ। ক্লিয়ার? অ্যানাফেজ 1-এ। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন আমি চলে আসবো। আমি রিটেনের জন্য বেশ কয়টা কোশ্চেন এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। আমাদের ধাবির জন্য রিটেন আছে। আমাদের কোষ চক্রটা কি আসলে
বলেন তো কোষ চক্রটা কি? আমরা জানি যে একটা কোষের সৃষ্টি, একটা কোষের বৃদ্ধি ও বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সংগঠিত হয় সেটাকে আমরা কোষ চক্র বলবো। কোষ চক্র সম্পর্কে প্রথম কে বর্ণনা করে? বিজ্ঞানী হাওয়ার্ড ও পেলক বলে। কে বলে? হাওয়ার্ড ও পেলক বলে। ঠিক আছে, ওকে। মাইটোটিক ইন্ডেক্স কি? সবাই অ্যান্সার করেন, বলেন মাইটোটিক ইন্ডেক্স কি? এমআই কি? এমআই আসলে কি বলেন? এমআই আসলে কি? সবাই অ্যান্সার করছে। এগুলো কিন্তু রিটেনের জন্য আমি আসলে মাইটোটিক ইন্ডেক্সটা কি? মাইটোটিক ইন্ডেক্সটা হচ্ছে যে, দেখেন সবাই, মাইটোসিসরত কোষ সংখ্যা, মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা, ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা, ডিভাইডেড বাই মোট, কি বলতেছি, মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড বাই হলো মোট হলো কোষ সংখ্যা। ঠিক আছে, ওকে। সাইটোকাইনেসিসকে এটা আমি আপনাদের পড়াইছিলাম। সাইটোকাইনেসিসটা কি বলছি বলেন তো? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস কি? অ্যান্সার কি হবে? সাইটোপ্লাজমের বিভাজন। রিটেনের জন্য আমি আলোচনা করতেছি। তাহলে সাইটোকাইনেসিস কি বলতেছি? সাইটোপ্লাজমের বিভাজনকে আমি কি বলবো? সাইটোকাইনেসিস। ঠিক আছে, আচ্ছা। মানবদেহে প্রতিদিন কোন কোন কোষের মৃত্যু ঘটে বলেন? কোন কোন কোষের মৃত্যু ঘটে? বেসিক্যালি দুইটা কোষের প্রতিদিন মৃত্যু ঘটে। মানুষের দেহে কয়টা কোষের মৃত্যু ঘটে? দুটা কোষের প্রতিদিন মৃত্যু ঘটবে, এ আর বি। দুটো কোষ আসলে কি? একটা হচ্ছে আপনার রক্তকোষ, কি কোষ? রক্তকোষ। আর কি কোষ? অন্তের কি কোষ? এপিথেলিয়াল কোষ। দুটা কোষ, এটা প্রতিদিন আমাদের কি হচ্ছে? আমাদের মৃত্যু ঘটতেছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, জীবদেহে কোন কোষের জীবনকাল সীমিত? দুটা কোষের জীবনকাল সীমিত। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা। দুটা কোষের জীবনকাল সীমিত। কি এটা? কি লোহিত রক্তকণিকা আর চোখের কর্নিয়ার বাইরের কোষ। লোহিত রক্তকণিকার কি কোষ? চোখের কর্নিয়ার কি কোষ? বাইরের কোষ। চোখের কর্নিয়ার কি কোষ? বাইরের কোষ। দুইটা হচ্ছে আমাদের জীবনকাল সীমিত। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, সিনেপসিস কি? আচ্ছা, সিনেপসিস এটা কোন ধাপে ঘটতেছে না ঘটতেছে আমি এটাতে সামনে আলোচনা করছি, এটা প্রথমে লিখবেন। তো সিনেপসিসটা
হ্যালো হ্যালো, এবারে সাউন্ড ক্লিয়ার ভাইয়া? সাউন্ড কি ক্লিয়ার? কথা বলবা, সাউন্ড ক্লিয়ার কিনা বলো। হ্যালো, ইন্টারকাইনেসিস কি? ইন্টারকাইনেসিস কি? এখন ক্লিয়ার কিনা এটা কথা বলো তো। এখন ক্লিয়ার কিনা কথা বলো। রাব্বি সাউন্ড ক্লিয়ার? এটা ঠিক করো। আচ্ছা, ইন্টারকাইনেসিস কি? ওকে, ইন্টারকাইনেসিসটা হচ্ছে যে মিওসিস প্রক্রিয়ায়, মাইটোসিস না কিন্তু কি প্রক্রিয়ায় বলছি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, ঠিক আছে? এই মিওসিস প্রক্রিয়ায়, ঠিক আছে, ইন্টারকাইনেসিস কি বলছি? মিওসিস প্রক্রিয়ায় হচ্ছে নিউক্লিয়াসের প্রথম নিউক্লিয়াসের প্রথম মিওসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম আর হচ্ছে যে দ্বিতীয় বিভক্তির প্রথম আর দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী যে সময়, প্রথম আর দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে বেসিক্যালি আমরা কি বলবো? অবশ্যই ইন্টারকাইনেসিস বলে। ক্লিয়ার? ওকে, আমি কিন্তু বারবার বলতেছি আজকের এই ক্লাসটা একেবারে কোষ বিভাজন চ্যাপ্টারটারে আমি ফার্স্টে আপনাদের বেসিক নিয়ে আলোচনা করছি, আমি আপনাদের এমসিকিউ নিয়ে আলোচনা করছি, আমি আপনাদের কি নিয়ে আলোচনা করলাম? লাস্টে রিটেন নিয়ে আলোচনা করলাম। এতটুকু বলবো, আজকের এই ক্লাসটা যদি আপনারা ভালো করে করেন, ভালো করে পড়েন, এখান থেকে কোশ্চেন আপনার কমন আসবেই। সবাই ক্লাসটা কেমন লাগলো একটু সবাই দ্রুত কমেন্ট করবেন। আমি আবার বলতে, সবাই ক্লাসটা কেমন লাগলো একটু সবাই দ্রুত কমেন্ট করবেন। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু সবাই দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন। সবাই কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলেন। এবং ক্লাসটা কিরকম লাগলো, কতটুকু হেল্পফুল হলো, আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। আমি জাস্ট 3 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দেব। সবাই ক্লিয়ার কিনা কথা বলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবেন। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ক্লাসগুলো মনোযোগ সহকারে করুন। দেখা হবে আপনাদের সাথে বিজয়। জাস্ট এতটুকু বলবো, সময় অতি সংক্ষিপ্ত। রেজাল্ট নিয়ে পড়ে থাকা আর কোনো সময় নেই। এখন হলো ভর্তি যুদ্ধে সর্বোচ্চ পরিমাণে পরিশ্রম দিয়ে নিজের মেধাকে যাচাই করা। একটা কথা বারবার বলবো, পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম করেন, আপনাদের জন্য অবশ্যই চান্স নিশ্চিত হবে। ওকে, সবাই ধন্যবাদ, সাবধানে থাকবেন, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।